চ্যাপ্টার ২১৩ আর একটি পলক। তাহলে ইনসে জ্যাঙ্গুইল শেষ পর্যন্ত ব্যাকল্যান্ডে চলেই গেল। সে সেখানে কতদিন থাকবে কে জানে। আমার মাঝে মাঝেই এই ব্যাপারটা নিশ্চিত হয়ে নেওয়া দরকার। ভাবতে ভাবতে ক্লাইন একটু সামনের দিকে ঝুঁকে বসল। সে ছাগলের চামড়ার ওপরের লেখাগুলো মুছে ফেলল এবং নতুন একটি ডিভিনেশন স্টেটমেন্ট লিখল। লেনেভুজ এখন কোথায় আছে? কলাইনের দৃষ্টিতে ক্যাপ্টেন এবং তার প্রায় মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিটি নিঃসন্দেহে ইনসে জ্যাঙ্গুইল, কিন্তু ওই পাগল লেনেভুজও নিশ্চিতভাবে একজন সহযোগী ছিল যে নিজের দায়িত্ব এড়াতে পারে না। তাকে অবশ্যই রক্তের বিনিময়ে চড়া মূল্য দিতে হবে। স্টেটমেন্টটি ৭ বার পাঠ করার পর ক্লাইন আবারও স্বপ্নের জগতে প্রবেশ করল। কিন্তু কুয়াশাচ্ছন্ন পৃথিবীটা ভেঙে যাওয়ার পর যে দৃশ্যটা সামনে এলো সেটা ঠিক আগের মতোই ছিল। একটি প্রশস্ত এবং কিছুটা ঘোলাটে নদী, সাথে অসংখ্য ঘাট আর দালান কোঠা। দালানগুলো মূলত বর্তমান লোয়েন স্থাপত্যশৈলীতে তৈরি, কিছু কিছু আবার গথিক ঘরানার। সেখানে ছিল জনাকীর্ণ রাস্তা, সমৃদ্ধ দৃশ্য আর চিমনি থেকে ক্রমাগত বের হওয়া ধোঁয়া। গথিক ক্লক টাওয়ারের সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়েছিল বিশাল সব প্রাসাদ। লেনেভুজও এখন সেই আশার ভূমি, রাজধানীদের রাজধানী ব্যাকল্যান্ডেই আছে। ক্লাইন চোখ খুলল, সে কিছুটা বিভ্রান্ত বোধ করছিল। সে লেনেভুজের নির্দিষ্ট অবস্থানের জন্য ডিভিনেশন করেছিল, কিন্তু ফলাফল এখনও অনেক সাধারণ আর অস্পষ্ট একটা অঞ্চল দেখাচ্ছে। লেনেভুজের সিকোয়েন্স নিশ্চয়ই আমার কল্পনার চেয়েও অনেক বেশি। না, এটাও হতে পারে যে ট্রু ক্রিয়েটরের ছেলেকে এই পৃথিবীতে আসতে সাহায্য করার বিনিময়ে সে বড় কোনো পুরস্কার পেয়েছে। যেমন ধরো, সামান্য কিছু গড়হুড় বৈশিষ্ট্য, অথবা মেগোসের শিশুয়ের ফেলে যাওয়া প্লাসেন্টার মতো কোনো বস্তু। পরেরটা সম্ভবত ইনসে জ্যাঙ্গুইলি নিয়ে গেছে। ক্লাইনের মাথায় চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল, আর সে বিড়বিড় করে নিজের প্রাথমিক ধারণাগুলো সাজাচ্ছিল। তার দুই শত্রুই মোটামুটি কোন এলাকায় আছে সেটা নিশ্চিত হওয়ার পর সে অন্য একটা সমস্যার কথা ভাবল। তার এখনও প্রতিশোধ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই। এমনকি লেনেভুজ যদি শুধু সিকোয়েন্স ৭ বা সিকোয়েন্স ৮-এর কেউ হয়, তার সাথে লড়া খুব একটা সহজ হবে না যদি সে সত্যিই বড় কোনো সুবিধা পেয়ে থাকে। তাছাড়া লেনেভুজ স্পষ্টতই অনেক ধূর্ত, সে নিজের চেয়ে শক্তিশালী বিয়ন্ডারদেরও বুদ্ধিতে হারিয়ে দিতে পারে। ইনসে জ্যাঙ্গুইল তো আরও ভয়ঙ্কর। সে একজন সিকোয়েন্স ৪ ডেমিগড, আর তার হাতে আছে গ্রেড ০-এর একটি পাওয়ারফুল সিল্ড আর্টিফ্যাক্ট। যদিও আমার এখানে আসার পেছনে কিছু রহস্য জড়িয়ে আছে, এটা পরিষ্কার যে আমি এখনই সেই রহস্যগুলোকে লড়াই করার শক্তিতে রূপান্তর করতে পারব না। খুব সম্ভবত দীর্ঘ সময়ের জন্য এটা সম্ভব হবে না। আমার হাতে এখন একমাত্র উপায় হল ক্রমাগত নিজের সিকোয়েন্স বাড়ানো, অথবা আরও শক্তিশালী মিস্টিক্যাল আইটেম সংগ্রহ করা। আমাকে এই দুটো পদ্ধতিই একসাথে ব্যবহার করতে হবে। চিন্তার মাঝেই ক্লাইন ঠিক করল সে আরেকবার ডিভিনেশন করবে। সে কিছুক্ষণ ভেবে গম্ভীরভাবে লিখল আমার শক্তিশালী হয়ে ওঠার সুযোগগুলো। সে কলমটা আলতো করে টেবিলের ওপর রাখল এবং পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করল। সে মনে মনে স্টেটমেন্টটি আওড়াল এবং কজিটেশনের সাহায্যে গভীর ঘুমে তলিয়ে গেল। কুয়াশাচ্ছন্ন জগতে সে আবারও সেই দৃশ্যটাই দেখতে পেল যা আগে দেখেছিল। সেই নদী, ঘাট, চিমনি, ভিড়, প্রাসাদ, নানারকম যন্ত্রপাতি আর গথিক ক্লক টাওয়ার। সে আবারও লোয়েন কিংডমের রাজধানী ব্যাকল্যান্ডকেই দেখতে পেল। এর ঠিক পরপরই দৃশ্যটা বদলে গেল। সে দেখল একটি বিশাল পর্বতশৃঙ্গ যা মেঘ ফুঁড়ে ওপরে উঠে গেছে, আর সেখানে আছে এক রাজকীয় প্রাচীন প্রাসাদ। সে দেখল পাথর খোদাই করা এক বিশাল সিংহাসন যা অনুজ্জ্বল রত্ন আর সোনা দিয়ে সাজানো। সে দেখল অসংখ্য রহস্যময় চিহ্ন দিয়ে তৈরি একটি অদ্ভুত খাড়া চোখের মণি। দৃশ্যটি কোনো সতর্কবার্তা ছাড়াই নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ক্লাইন ধীরে ধীরে উঠে বসল এবং আঙুল দিয়ে টেবিলের কিনারে টোকা দিতে লাগল। ব্যাকল্যান্ডেই আমার শক্তিশালী হওয়ার সুযোগ লুকিয়ে আছে। দ্বিতীয় দৃশ্যটা কি হোর্নাসিস পর্বতশৃঙ্গের কথা বলছে, যেখানে অ্যান্টিগোনাস পরিবারের রেখে যাওয়া ধন সম্পদ আছে? সেই অদ্ভুত খাড়া মণিটা যেটা দুর্ভাগ্যের কাপড়ের পুতুল আমাকে দেখিয়েছিল, সেটাই সম্ভবত এই সবকিছুর শুরু করার চাবিকাঠি। তার মাথায় অনেক চিন্তা খেলে গেল। ক্লাইন সিদ্ধান্ত নিল যে হোর্নাসিস পর্বতমালায় যাওয়ার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। এমনকি একজন সিকোয়েন্স ৪ ডেমিগডের পক্ষেও সেখানকার বিপদ সামলানো সম্ভব নাও হতে পারে। আমার মনে হয় আগে ব্যাকল্যান্ডেই যাওয়া উচিত। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল। সে নিজেকে স্পিরিচুয়ালিটি দিয়ে ঢেকে ফেলল এবং ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করল। ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় স্থান থেকে সে বেরিয়ে এল। বাস্তব জগতে ফিরে আসার পর সে তার লুকানোর জায়গা থেকে ধীরে ধীরে ডান স্মিথের কবরের দিকে হেঁটে গেল। সে কবরের ছবি আর এপিটাফের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। ক্লাইন বুক বরাবর হাত বুলিয়ে একটি লাল চাঁদের চিহ্ন আঁকল এবং কবরস্থান থেকে বেরিয়ে এল। একজন প্রাক্তন নাইটহক হিসেবে, যে কিনা নিয়মিত রাফায়েল সিমেট্রি পাহারা দিত, সে এখানকার রক্ষীদের পথ আর আশেপাশের পরিবেশ সম্পর্কে খুব ভালো করেই জানত। সে কোনোরকম ঝামেলা বা বিপদ সংকেত ছাড়াই সহজেই কবরস্থান ত্যাগ করতে পারল। গাছের ছায়াকে ঢাল হিসেবে ব্যবহার করে সে টিঙ্গেনের সেই পাথুরে রাস্তা ধরে এগোতে লাগল।
রাতটা ছিল শান্ত আর চাঁদটা ছিল ভীষণ মায়াবী। ক্লাইন একাকী হাঁটছিল, আর তার চিন্তাগুলো লাগামহীনভাবে ছুটছিল। কখনো সে তার প্রতিশোধের পরিকল্পনার কথা ভাবছিল, কখনো ক্যাপ্টেনের সাথে কাটানো সময়গুলো মনে করছিল, আবার কখনো ওল্ড নীল এর সেই হাসিখুশি চেহারার আড়ালে লুকিয়ে থাকা গভীর কষ্টের কথা ভাবছিল। নিজের অজান্তেই ক্লাইন একটা বিচরণকারী আত্মার মতো কাছের রাস্তায় ঢুকে পড়ল এবং একের পর এক মোড় ঘুরতে লাগল। প্রায় 2 ঘণ্টা পর সে ওই ঘোরের জগৎ থেকে মুক্ত হল এবং নিজের চিন্তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল। সে বুঝতে পারল সে ড্যাফোডিল স্ট্রিটে দাঁড়িয়ে আছে। তার ঠিক উল্টো দিকেই ছিল সেই বাড়িটা যেখানে সে তার ভাই আর বোনের সাথে থাকত। সহজাতভাবেই ক্লাইন এখানে ফিরে এসেছে। সে বেশ আনন্দ নিয়ে এক পা সামনে বাড়াল, কিন্তু হঠাৎ থেমে গেল। সে তিতকুটে হাসি হাসল আর ব্যঙ্গ করে নিজেকেই নিজে বিড়বিড় করে বলল, আমি যদি এখন গিয়ে দরজায় টোকা দেই, মেলিসা নির্ঘাত ভয়ে অজ্ঞান হয়ে যাবে। বেনসন এতটাই নার্ভাস হয়ে পড়বে যে তার চুল পড়া শুরু হয়ে যাবে। তারপর সে একটা কোঁকড়া চুলের বেবুনের দোহাই দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করবে। মাথা নেড়ে ক্লাইন তার পরিচিত দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল এবং তারপর আয়রন ক্রস স্ট্রিটের দিকে রওনা দিল। এটাও ঠিক আছে, ভবিষ্যতে আমি যা করব তাতে অন্তত ওদের ওপর কোনো দায় আসবে না। নাইটহক টিম আর পুলিশ বিভাগ থেকে দেওয়া ক্ষতিপূরণ দিয়েই ওরা একটা সুন্দর মধ্যবিত্ত জীবন কাটাতে পারবে। এমনকি মেলিসা যদি চাকরি না পায় আর বেনসনের চাকরি চলে যায়, তবুও কোনো সমস্যা হবে না। ক্লাইন কিছুক্ষণ নিঃশব্দে হাঁটার পর ক্লান্তি অনুভব করতে শুরু করল, কিন্তু একজন মৃত মানুষ হিসেবে তার পরনের কাপড়, টোপাজ পেন্ডুলাম আর আজিকের তামাটে বাঁশি ছাড়া আর কিছুই সাথে নেই। তার কাছে কোনো পাউন্ড নেই, সলি নেই, এমনকি একটা পেনিও নেই। আমার কি বাঁশিটা বাজিয়ে মিস্টার আজিককে একটা চিঠি পাঠানো উচিত আর উনার সাহায্য চাওয়া উচিত? ক্লাইন হাসি মুখে ভাবল, না থাক, আপাতত ওনার সাথে যোগাযোগ না করাই ভালো। হয়তো ইনসে জ্যাঙ্গুইল এখনও ওনার ওপর নজর রাখছে। আমি সময় বুঝে ওনার খোঁজ নেব একজন বৃদ্ধ দানব যে হাজার হাজার বছর ধরে অসংখ্য জীবন কাটিয়েছে। তার পক্ষে এই পুনরুত্থান বোঝা কঠিন কিছু হবে না। অন্তত আজকের রাতটা খুব বেশি ঠান্ডা না। আপাতত ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে নিলেই চলবে, আর কাল সকালে ব্যাকল্যান্ড ব্যাংকের টিঙ্গেন শাখা থেকে বেনামি অ্যাকাউন্টের টাকাগুলো তুলে নেব। ইদানিং অনেক বেশি ঝামেলা যাচ্ছিল বলে ক্লাইন সেই স্যাক্রিফিশিয়াল রিচুয়াল নিয়ে পরীক্ষা শুরু করার সময় পায়নি। সে বেনামি অ্যাকাউন্টের ওই 300 পাউন্ডও এখনও স্পর্শ করেনি। আমার বেশ অনেক দিনের খরচ চালানোর জন্য ওটাই যথেষ্ট হবে। কাল একটা খবরের কাগজ কিনে দিন, তারিখটা নিশ্চিত হয়ে নিতে হবে। মিস জাস্টিস বা অন্য কেউ নতুন কোনো প্রার্থনা করেনি, তার মানে আমি কোনো মিটিং মিস করিনি। ক্লাইন একটা বাতাসহীন কোণা খুঁজে নিয়ে সেখানে বসে পড়ল। সে তার জ্যাকেটটা খুলে কম্বলের মতো গায়ে জড়িয়ে নিল এবং দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। বেশিক্ষণ ঘুমানো হল না। হঠাৎ কারো ডাকে তার ঘুম ভেঙে গেল। সে দেখল হাতে লাঠি নিয়ে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। তার কাঁধের ওপর মাত্র একটা শেভরন ছিল। একদম লোয়েস্ট র্যাঙ্কিং পুলিশ কনস্টেবল ক্লাইন এক পলক দেখেই তার পদমর্যাদা বুঝে নিল। পুলিশটা কর্কশ গলায় বলল, তুমি এখানে ঘুমাতে পারবে না। রাস্তা আর পার্কগুলো তোমাদের মতো অলস, বেকার ভবঘুরেদের ঘুমানোর জায়গা নয়। পুয়ার ল এর নিয়মগুলো অন্তত এটাই বলে। তাই নাকি? ক্লাইন থতমত খেয়ে গেল। নিজের স্পর্শকাতর পরিচয় গোপন রাখতে সে পুলিশের সাথে কোনো তর্কে জড়াল না। সে জ্যাকেটটা হাতে নিয়ে সকাল হওয়া পর্যন্ত হাঁটতে থাকল। কিছুক্ষণ পর সে মাথা নিচু করে ব্যাকল্যান্ড ব্যাংকের টিঙ্গেন শাখায় প্রবেশ করল। নিজের সেট করা পাসওয়ার্ড ব্যবহার করে সে 200 পাউন্ড তুলে নিল এবং বাকি 1/3 টাকা সঞ্চয় হিসাবে রেখে দিল কোনো জরুরি অবস্থার জন্য। নিঃসন্দেহে ক্লাইন যখন প্রাচীন হার্মিস ভাষায় পাসওয়ার্ডটা লিখছিল তখন সে প্রার্থনা শুনতে পাচ্ছিল। ক্লাইনের পর 38 পাউন্ড খরচ করে 2 সেট ফর্মাল পোশাক, 2টো শার্ট, 2টো ট্রাউজার, 2 জোড়া চামড়ার বুট জুতো, 2টো বোটাই, 4 জোড়া মোজা কিনল। শীতের প্রস্তুতির জন্য সে 2টো মোটা ডাবল ব্রেস্টেড জ্যাকেট, 2টো গাঢ় রঙের পশমি কোট আর 2 জোড়া মোটা ট্রাউজারও কিনল। এর পাশাপাশি সে একটা ছড়ি, একটা মানি ব্যাগ আর একটা চামড়ার লাগেজ ব্যাগ কিনল। কেনাকাটা শেষ করে ক্লাইন হাতমুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য আর পোশাক বদলানোর জন্য একটা হোটেল খুঁজে নিল। পরিচিত কারো সাথে দেখা হওয়া এড়াতে সে সরাসরি টিঙ্গেন রেলওয়ে স্টেশনের জন্য একটা ব্যক্তিগত ঘোড়ার গাড়ি ভাড়া করল। পথিমধ্যে সে একটা খবরের কাগজ কিনে দেখল যে আজ রবিবার। টিঙ্গেন থেকে ট্রেন যোগে ব্যাকল্যান্ড যেতে প্রায় 4 ঘণ্টা সময় লাগে। একটি বিলাসবহুল ফার্স্ট ক্লাস সিটের দাম প্রায় 1.25 পাউন্ড বা 15 সলি। সেকেন্ড ক্লাস সিটের দাম 10 সলি বা আধা পাউন্ড। আর ওই ঘিঞ্জি আর নোংরা থার্ড ক্লাস সিটের দাম ছিল অনেক কম, মাত্র 5 সলি। ক্লাইন কিছুক্ষণ ভেবে দুপুর 2টার ট্রেনের একটি সেকেন্ড ক্লাস সিট কিনল। হাতে টিকিট আর লাগেজ নিয়ে ক্লাইন ওয়েটিং এরিয়ার একটা ফাঁকা জায়গায় গিয়ে বসল। তখন ঘড়িতে সকাল 9টার কিছু বেশি বাজে। সে মনে মনে খুশি হল যে লোয়েন কিংডমে খুব কড়া কোনো আদমশুমারি নেই। গত 3 মাসের পানি আর গ্যাসের বিল অথবা ভাড়ার রসিদ দেখালেই যে কেউ নিজের পরিচয় প্রমাণ করতে পারে। ট্রেনের টিকিট কেনা তো আরও সহজ, শুধু টাকা থাকলেই হল।
সেখানে বসে থাকতে থাকতে ক্লাইনের মনের ভেতরটা হঠাৎ কেমন যেন খালি খালি লাগতে শুরু করল। সে ভাবছিল যে আজ বিকেলেই সে টিঙ্গেন ছেড়ে ব্যাকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সে তার বোনের কথা ভাবল যে সবসময় তার প্রতি মায়ের মতো যত্ন নিত। সে তার ভাইয়ের কথা ভাবল যে সবসময় ঠান্ডা রসিকতা করতে ভালোবাসত। সে ভাবল কিভাবে তারা পেট ভরে খেয়ে এত তৃপ্তি পেত যে নড়াচড়া করতেও ইচ্ছে করত না। এই স্মৃতিগুলো মনে করে ক্লাইন হঠাৎ হেসে ফেলল। সে তিতকুটে হাসি হাসল, কারণ সে সেই কচ্ছপটার কথা ভাবছিল যেটাকে মেলিসা পুতুল বলত, আর বেনসনের সেই বেচারা কমে আসা চুলের রেখাটাও মনে পড়ল। হঠাৎ তার মনে এক তীব্র ইচ্ছা জেগে উঠল। সে তার ভাইবোনদের আর একবার দেখতে চাইল। এই মুহূর্তে ক্লাইন বুঝতে পারল কেন সে আগের ট্রেনগুলো বেছে নেয়নি, বরং 2টার টিকিট কেটেছে। সে তার লাগেজ নিয়ে দ্রুত ওয়েটিং এরিয়া থেকে বেরিয়ে এলো এবং একটা ভাড়া করা গাড়িতে করে ড্যাফোডিল স্ট্রিটে ফিরে গেল। সে রাস্তার উল্টো দিকের এক অন্ধকার জায়গায় নিজেকে লুকিয়ে রাখল এবং তার বাড়ির দরজার দিকে তাকিয়ে রইল। অনেকবার তার মনে হচ্ছিল যে দৌড়ে ওপাশে চলে যায়, কিন্তু এই চওড়া রাস্তাটা পার হওয়ার সাহস সে সঞ্চয় করতে পারল না। ক্লাইন রাস্তার ওপারে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ তার নিজেকে গৃহহীন মনে হতে লাগল, ঠিক যেমনটা মনে হয়েছিল যখন সে প্রথমবার এখানে এসেছিল। হঠাৎ সে দেখল বাড়ির দরজা খুলল এবং মেলিসা আর বেনসন বেরিয়ে এলো। মেলিসা একটি কালো রঙের পোশাক আর কালো ওড়নাওয়ালা হ্যাট পরেছিল। বেনসন পরেছিল শার্ট, ভেস্ট, ট্রাউজার, কোট আর হ্যাট, সবকিছুই ছিল কালো রঙের। তাদের দুইজনের চেহারাতেই ছিল এক বিষণ্ণ আর নিষ্প্রাণ অভিব্যক্তি। মেলিসা তো দেখি আগের চেয়েও অনেক শুকিয়ে গেছে, বেনসন কেন এত রোগা হয়ে গেল? ক্লাইনের হৃৎপিণ্ডটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে মুখ খুলল, কিন্তু তাদের নাম ধরে চিৎকার করে ডাকতে পারল না। না বুঝেই সে বেনসন আর মেলিসাকে অনুসরণ করে কাছের একটা স্কোয়ারে পৌঁছে গেল। সে দেখল সেখানে আবার তাঁবু খাটানো হয়েছে। শহরে একটি নতুন সার্কাস দল এসেছে খেলা দেখানোর জন্য। বেনসন পকেট থেকে কিছু টাকা বের করে প্রবেশ টিকিট কিনল এবং মেলিসাকে নিয়ে সার্কাসের ভেতর ঢুকে গেল। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, এই সার্কাস দলটা কিন্তু খুব নামকরা। মেলিসা কোনোরকম অভিব্যক্তি ছাড়াই মাথা নাড়ল। আচ্ছা। হঠাৎ সে পা পিছলে পড়ে যাচ্ছিল। ক্লাইন যে কিনা নিজেও টিকিট কিনছিল, সে হাঁ করে তাকিয়ে রইল। সে তার বোনকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে শুধু তার বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিতে পারল আর ভিড়ের মাঝে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। বেনসন ভয়ে আঁতকে উঠল, কিন্তু সে সাহায্য করার আগেই মেলিসা নিজেকে সামলে নিল। সে তার ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কিছুই বলল না। ঠিক এই সময় একদল ক্লাউন বা ভাঁড় সামনে এগিয়ে এলো। কেউ চাকার ওপর ভারসাম্য রাখছিল, আবার কেউ বড় রবারের বলের ওপর লাফাচ্ছিল। কেউ কেউ বাতাসে অসংখ্য টেনিস বল ছুড়ে দিচ্ছিল আর অদ্ভুতভাবে সেগুলো লুফে নিচ্ছিল। মেলিসা ভাঁড়দের দিকে কোনো মনোযোগ না দিয়েই সার্কাস দেখছিল। বেনসন তার বোনের মন ভালো করার জন্য চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, কিন্তু তাতে কোনো কাজ হল না। ধীরে ধীরে সে নিজেও দমে গেল। ক্লাইন তার ঠোঁট কামড়ে ধরে দূর থেকে এই দৃশ্য দেখছিল। সে ওদের কাছে যেতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। হঠাৎ সে তার জ্যাকেটের পকেটে থাকা মানিব্যাগটা স্পর্শ করল এবং তার মাথায় একটা বুদ্ধি এলো। বেনসন আর মেলিসা হাঁটতে হাঁটতে চুপচাপ নানারকম খেলা দেখছিল। কিছুক্ষণ পর তারা দেখল একটা ক্লাউন দৌড়ে তাদের দিকে আসছে। তার মুখটা রঙিন রং দিয়ে আঁকা ছিল। প্রথমে সে বাতাসে একটা টেনিস বল ছুড়ে দিল এবং আশেপাশের মানুষের মনোযোগ যখন উপরে ছিল, তখন সে শূন্য থেকে একটা ফুল বের করে আনল। ওটা ছিল একটা সেভিল ক্রাইসান্থিমাম। ভাঁড়টা ফুলটা নিয়ে মেলিসা আর বেনসনের সামনে দাঁড়াল। ফুলটা ছিল সোনালি রঙের, যা সুখ আর আনন্দের প্রতীক। মেলিসা আর বেনসন এক দৃষ্টিতে ভাঁড়টার দিকে তাকিয়ে রইল। তারা শুধু দেখতে পেল সেই রঙিন মেকআপ করা মুখে লেগে আছে এক বিশাল হাসি। সেটা ছিল এক সুখী হাসি, এক অতিরঞ্জিত হাসি, এক অদ্ভুত হাসি। লেখকের কথা। প্রথমেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং সাবস্ক্রিপশন করার জন্য। জুন মাসের শেষেই আমার একটা বক্তব্য দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে হল প্রথম খণ্ডটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই ভাবলাম একসাথে লিখব এবং আজ পর্যন্ত অপেক্ষা করলাম। এই লোকটা, যার বয়স এখন 30-এর কোঠায়, তার কর্মশক্তি, বিশেষ করে তার মানসিক শক্তি এখন অনেকটাই কমে গেছে। থ্রোন অফ ম্যাজিক্যাল আর্কানা লেখার সময় আমি দিনে 5টা করে চ্যাপ্টার আর 15,000 শব্দ লিখতাম, একদম পাগলের মতো। কিন্তু জীবনের এই পরবর্তী অংশে এসে আমি দিনে বড়জোর 3টা চ্যাপ্টার লিখতে পারি। খাওয়া আর ঘুম বাদে আমি শুধু প্লট আর গল্প নিয়ে ভাবতাম। এর ফলে আমার মাঝে বিষণ্ণতা আর দুশ্চিন্তার মতো অস্বাভাবিক মানসিক অবস্থা দেখা দিয়েছিল। তবে আমি সময় মতো নিজেকে সামলে নিতে পেরেছি। ওই সময় আমি কিছু শারীরিক সমস্যায় ভুগেছি এবং অর্ধেক মাস হাসপাতালে কাটাতে হয়েছে। তাই এখন আমাকে নিজের শারীরিক আর মানসিক অবস্থার সাথে আপোষ করতে হয়। সকালে একটা চ্যাপ্টার, বিকেলে একটা চ্যাপ্টার আর রাতে বিশ্রাম করি। সুস্থ থাকার চেষ্টা করি আর 2টো বাড়তি কপি হাতে রাখি, যাতে সময়মতো আপডেট দিতে পারি এবং দুশ্চিন্তা এড়াতে পারি।
জুন মাসে আমি সততার সাথেই বলতে পারি যে আমার জীবনটা শুধু পাণ্ডুলিপির জন্যই ছিল। পুরো মাসে আমি মাত্র 4 দিনের বেশি 3টা চ্যাপ্টার লিখতে পারিনি, বাকি সময় জমানো পাণ্ডুলিপির ওপর নির্ভর করতে হয়েছে। শেষ পর্যন্ত জমানো পাণ্ডুলিপির সংখ্যা 2তে নেমে এসেছিল। যাই হোক, আমি শুধু এটাই বলতে পারি যে কোয়ালিটি দিয়ে আমি মন জয় করতে চাই। এই আপডেটের সাথেই প্রথম খণ্ডটা শেষ হল। মূলত যা প্রকাশ করার ছিল তা করা হয়েছে। ক্লাউন বা ভাঁড় এর নামটা পুরো পরিস্থিতি জুড়েই মিশে আছে। হিহি, আপনারা চাইলে আগের কথাগুলো ফিরে দেখতে পারেন। আমি বলেছিলাম এই বইয়ের গঠনগুলো আমি খুব নিখুঁতভাবে ভেবেছি এবং সেগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনারাই ভবিষ্যতে সেটা দেখতে পাবেন। আমার মনে হয় সেগুলো যথেষ্ট ভালো হয়েছে। প্রথমবারের মতো আমি ছোট গল্প আর বড় গল্পের মিশেলে কিছু লেখার চেষ্টা করেছি, যেখানে সব সুতো একসাথে গাঁথা থাকবে। অবশ্যই পুরো গল্পের মূল রহস্যগুলো তো থাকবেই। সংক্ষেপে বললে, বর্তমান ফলাফল দেখে মনে হচ্ছে এই চেষ্টাটা সফল হয়েছে, যা সত্যিই আনন্দের। চরিত্রদের ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না, না হলে আপনারা হয়তো আমাকে বকা দেবেন। অবশ্যই কিছু অতৃপ্তি তো আছেই। যেমন ধরো পার্টি, ইভেন্ট বা প্র্যাকটিস যখন একটা নির্দিষ্ট চক্রে ঘুরতে থাকে, তখন আমার লেখার অনুভূতি কমে যায়, আর আমি বিশ্বাস করি পাঠকদের পড়ার অনুভূতিও কমে আসে। তাই আমি সময়ের গণ্ডি থেকে বের হওয়ার চেষ্টা করেছি, এবং প্রথম দিকে সেটা কিছুটা কাঁচা হলেও পরে উন্নতি হয়েছে। দ্বিতীয়ত, ওল্ড নীলের মৃত্যুর পর পুরো গল্পের শুটটা ধূসর হয়ে গিয়েছিল, এবং তারপর যখন আমি প্রাত্যহিক জীবনের বর্ণনায় ফিরে এলাম, তখন আমার কিছুটা খটকা লাগছিল। তাই আমি কিছু নির্ধারিত প্লট মুছে ফেলেছি এবং গল্পের গতি বাড়িয়েছি। গোপনে বলি, আমি 6 থেকে 8টি বইয়ের পরিকল্পনা করেছি। প্রতিটি বইয়ের নাম হবে সিকোয়েন্সের নামে, তবে এটা জরুরি নয় যে সেটা ক্লাইনের সিয়ার পথেরই হবে। এটা মূলত বইয়ের থিম বা রূপকের ওপর নির্ভর করবে। সব শেষে প্রথম অংশ শেষ হল। নিয়ম অনুযায়ী আমাকে এখন একটু ছুটি নিতে হবে এবং বিশ্রাম করতে হবে। পরবর্তী খণ্ডের রূপরেখা গুছিয়ে নিতে হবে এবং গল্পের একটা নতুন শুরু খুঁজতে হবে। 1-1.5 দিন বিশ্রাম নিয়ে পরশু দুপুর থেকে আবার আপডেট দেওয়া শুরু করব। এছাড়াও আমি 0-08-এর কিছু তথ্য পরে আপডেট করব। এটা গল্পের মূল অংশের সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু আমি ভয় পাচ্ছি নতুন পাঠকরা এটা দেখলে প্রথম অংশের অর্ধেক মজাই হারিয়ে ফেলবে। আমি রিভিউ সেকশনে সিল্ড আর্টিফ্যাক্টের একটা তালিকা তৈরি করব। আপনাদের যদি সিল্ড আর্টিফ্যাক্ট নিয়ে কোনো আইডিয়া থাকে তবে সেখানে দিতে পারেন। হয়তো সেগুলো আমি গ্রহণ করব, তবে খেয়াল রাখবেন যেন SCP ফাউন্ডেশনের নকল না হয়। যাই হোক, দ্বিতীয় খণ্ডটির নাম হল ফেসলেস। দয়া করে অপেক্ষা করুন। সবশেষে নিজের প্রশংসা আর সমালোচনা তো করলাম, এবার কি আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন না?